ওকে, দেখো আমরা যে জিনিসটা পড়তেছিলাম কেমিস্ট্রি, আমাদের এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার নাম্বার 3, সেখান থেকে আমরা কি আলোচনা করেছিলাম সর্বপ্রথম যে আমাদের ওই আউট অফ সিলেবাস আমরা একটা টপিক কভার করার চেষ্টা করেছি। আহ সেটা হচ্ছে আমরা প্রথমে দেখেছিলাম যে আসলে পরমাণু জিনিসটা কি, তারপরে পরমাণু নিয়ে কোন বিজ্ঞানী কি বলেছিলেন সেগুলো আমরা দেখার চেষ্টা করেছিলাম। সর্বপ্রথম যে বিজ্ঞানী আলোচনা করেছেন ওনার নাম হচ্ছে থমসন, রাইট? হুম। থমসনের মডেলটা কিরকম ছিল? সাপোজ উনি বলছিলেন এটা যদি হয় আমাদের একটা পরমাণু, এগুলো যদি হয় প্লাস চার্জ, এই প্লাস যে চার্জ গুলো রয়েছে প্লাস চার্জের মধ্যে মধ্যে বিক্ষিপ্ত বা ছড়িয়ে ছিটিয়ে আমাদের মাইনাস গুলা চার্জ গুলা থাকে, এবং যত সংখ্যক প্লাস চার্জ থাকে তত সংখ্যক মাইনাস চার্জ থাকে, আমরা সেই জিনিসগুলো দেখছিলাম, রাইট? হ্যাঁ। পরমাণুর আকার না বৈশিষ্ট্য নিয়ে সেই জিনিসগুলো বিজ্ঞানী থমসন আলোচনা করেছিলেন। পরবর্তী পয়েন্টটাতে আমরা এখান থেকে আর কিছু আলোচনা করতে চাইছি না থমসন থেকে। তো ওই থমসনের মডেলটা, তো এর পরবর্তীতে 1911 সালে বিজ্ঞানীর নাম কি বলতো? রাদারফোর্ড না? গুড। রাদারফোর্ড একটা পরীক্ষা করেছিলেন, পরীক্ষার নাম কি ছিল বলতো? এক্সপেরিমেন্ট করেছিলেন, এক্সপেরিমেন্টের নামটা কি ছিল? আলফা কোনা পরীক্ষা না? হ্যাঁ। আলফা কোনা পরীক্ষা। এই আলফা কোনা পরীক্ষার মাধ্যমে উনি একটা মতবাদ দিয়েছিলেন বা একটা মডেল উপস্থাপন করেছিলেন, যাকে সাধারণত রাদারফোর্ডের মডেল বলা হয়ে থাকে। উনি কি বলছেন বলতো? আপনাদের এক নম্বরের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে রয়েছে 1 নম্বর পয়েন্ট আমাদের কি তো ছিল? ইয়া। আহ, পরমাণুর একটা কেন্দ্র রয়েছে ওকে। না? হ্যাঁ, পর- সেকেন্ডের নাম হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, 1 নম্বর পরমাণুর একটা নিউক্লিয়াসকে কেন্দ্র যেরকম রয়েছে। সূর্যকে যেরকম সেই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, সূর্যকে যেরকম আচ্ছা বলতো, সৌরজগতের সূর্যকে যেরকম ওইটা এটা নাম কেন্দ্র করে করে আসি। গ্রহগুলো ঘুরে। নিউক্লিয়াস, বলতো নিউক্লিয়াসের চার্জ কি? আমরা বলছিলাম 20,000টা আলফা কণা, উম, ইয়া 20,000টা আলফা কণার মধ্যে একটা আলফা কণা প্লাস। বের করেছে। নিউক্লিয়াসের চার্জ হচ্ছে আমাদের পজিটিভ। ওকে, হুম। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? প্রোটন প্লাস নিউট্রন থাকে না? হুম। কি? নিউক্লিয়াসের মধ্যে হ্যাঁ। প্রোটন এবং নিউট্রন থাকে না? এবং হ্যাঁ। okay, সেগুলি আমরা দেখার চেষ্টা করছিলাম। 2 নম্বর পয়েন্টটা ছিল আমাদের যে পরমাণুর ভর বা নিউক্লিয়াসের ভর মানে পরমাণুর ভর না, পরমাণুর ভর মানে কার্বন, হুম। নিউক্লিয়াসের ভর না। হুম। পরমাণুর ভর মানে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের আকারটা অত্যন্ত ক্ষুদ্র না? হুম। লাইক একটা ফুটবল মাঠ যদি হয় আমাদের পরমাণু, একটা ফুটবল মাঠ আর একটা ক্রিকেট মাঠ, এটা যদি খেলার মাঠ আমাদের এটা পরমাণুর মতন আমরা কনসিডার করি। একটা যে খেলার মাঠ রয়েছে, খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ চিন্তা করতে পারো, খেলার মাঠকে যদি আমরা পরমাণু হিসেবে চিন্তা করি, পরমাণু, হুম। তাহলে বলো তো আমাদের নিউক্লিয়াসটা কার মতন? এটা শিমের বিচি বা মটর দানার মতন না? নিউক্লিয়াস বিজয়ের মতো বলের মতো। মটর দানার মতন, এই কনসেপ্টটা আমাদের বইয়ে সাধারণত লেখা রয়েছে, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আকৃতি কিরকম নিউক্লিয়াস? যদিও এরপরে আমরা কি জানছিলাম? নিউক্লিয়াস, পরমাণুর অধিকাংশ স্থান আমাদের ফাঁকা না? হ্যাঁ। ম্যাক্সিমাম স্পেস ইজ এমটি বা ম্যাক্সিমাম প্লেস ইজ এমটি, অধিকাংশ স্থান আমাদের ফাঁকা। আগে পরে লেখো হুম। অধিকাংশ স্থান, আমরা দেখছিলাম যে আমাদের অধিকাংশ স্থান আমাদের ফাঁকা হচ্ছে। আমরা আর কি দেখছিলাম বলতো? এরপরে আমাদের কি ছিল বলতো? নিউক্লিয়াসের যেমন ধরো সূর্যের চারদিকে না, সৌরজগতের সূর্যের চারদিকে না? হ্যালো, হুম। ধরো এটা হচ্ছে আমাদের হ্যাঁ, শুনতেছি ভাইয়া। এটা হচ্ছে আমাদের ধরো সান বা সূর্য। সূর্যের চারদিকে, সৌরজগতের মধ্যে সূর্যের চারদিকে যেভাবে গ্রহগুলা ঘোরে, রাইট? যেভাবে গ্রহগুলা ঘুরে হুম। সেম ওয়েতে একটা পরমাণুর মধ্যে এটা যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারদিকে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন গুলা ঘুরে না? হুম। আমরা সেই জিনিসটা দেখছিলাম, হয়তো আমরা আরো অনেকগুলো এক্সট্রা জিনিস আলোচনা করছিলাম, আমরা এখান থেকে আবার যদি স্কিপ করি, রাইট? ঠিক আছে, আমাদের এটা হুম। অধিকাংশ স্থান আমাদের ফাঁকা ছিল, আমরা সেই জিনিসটা জানছিলাম। এবং ওনার যে চিত্রটা রয়েছে মডেলের, যে আমরা একটু চিত্রটা ড্র করার চেষ্টা করি। এটা যদি হয় আমাদের নিউক্লিয়াস, প্রায় বইয়ের মধ্যে দেখতে চিত্রটা আমাদের ম্যাক্সিমাম খুব সম্ভবত এরকম, রাইট? হুম। নিউক্লিয়াসের চারদিকে, এটা নিউক্লিয়াসের সূর্যের চারদিকে, সৌরজগতের মধ্যে সূর্যের চারদিকে যেভাবে গ্রহগুলা ঘুরে সেম ওয়েতে পরমাণুর হুম। মধ্যে, এটা হচ্ছে আমাদের টোটালটা হচ্ছে পরমাণু, টোটালটা হচ্ছে আমাদের পরমাণু, পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের চারদিকে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। হুম।
নিউক্লিয়াসের চারদিকে আমাদের ইলেকট্রন গুলা ঘুরতে থাকে। ওকে, আমরা সেই জিনিসটা দেখছিলাম। তো আসলে ওনার সীমাবদ্ধতা ছিল না। উনি কি সীমাবদ্ধতা হুম। সীমাবদ্ধতা কি ছিল বলতো? সীমাবদ্ধ হচ্ছে আকার আকৃতি সম্পর্কে ধারণা দেয় নাই, সীমাবদ্ধ, কতটুকু তারপরে পর তুমি পর কি আকার এবং, কক্ষপথে। ওকে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে, তাহলে দেখো, উনি নির্দিষ্ট করে আকার এবং আকৃতি সম্পর্কে কোনো ধারণা, বলো তো? দেয় নাই। ওকে, এই তো সিম্পল হিসাব, মুখস্থ করার মতন আশা করি এখানে কিছুই নাই। আকার এরপর হচ্ছে যে এবং আকৃতি, হ্যাঁ। আহ এরপর হচ্ছে যে ও চার্জবিহীন ইয়া ইয়া ইলেকট্রন এবং মানে পরমাণুর সাথে চার্জহীন এই সৌরজগতের তুলনা করছে। ওকে, উনি তুলনা করেছেন সৌরজগতের সাথে, সৌরজগতের সূর্য এবং, এটা আমাদের 1 নম্বর পয়েন্ট ছিল। সৌরজগতের সাথে তুলনা করেছেন, ভালো কথা। সৌরজগতের মধ্যে সামগ্রিকভাবে সূর্যের মধ্যে যেন চার্জ নাই বা পৃথিবীর মধ্যে যেন চার্জ নাই, বিষয়টা এরকম না। সামগ্রিকভাবে গ্রহগুলা বা সূর্যের চার্জ জিরো না বা চার্জ নিরপেক্ষ না। হ্যাঁ। সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ মিন্স না পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ, নিরপেক্ষ। তো চার্জ নিরপেক্ষ বস্তুর সাথে আমরা কম্পেয়ার করতেছি কাদের? চার্জ যুক্ত বস্তুর না, চার্জ নিরপেক্ষ বস্তুর সাথে কাদের তুলনা করতেছি? হুম। চার্জ নিরপেক্ষ বস্তুর সাথে। চার্জ নিরপেক্ষ বস্তুর সাথে আমরা চার্জিত বস্তু তুলনা কি সঠিক বা সঠিক নয়, রাইট? না। চার্জিত বস্তু হুম। তুলনা এত সঠিক নয়, আমাদের তুলনা সঠিক নয়, তুলনা আমাদের সঠিক নয়। এরপর আমাদের কি ছিল, উনি ওনার মডেলটা সাধারণত কাজ করতেছে একটা মাত্র একটা মাত্র ইলেকট্রনের ক্ষেত্রে, রাইট? হ্যাঁ, ওনার ওনার মডেলটা কাছে একটা যদি মোটো ইলেকট্রন নিয়ে, কিন্তু কোনো পরমাণুর মধ্যে ইয়া কয়টা ইলেকট্রন থাকে? পৃথিবীর মধ্যে হাজার হাজার পরমাণু আছে। না, তো ওগুলো পৃথিবীর সম্পর্কে মধ্যে, কোনো ধারণা দেন না, নাই উনি। যদি একটা পরমাণুর মধ্যে যদি একাধিক ইলেকট্রন থাকে, দেখো একাধিক ইলেকট্রন আর পরমাণুর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। তার সম্পর্কে ধারণা দেন নাই। একাধিক তার সম্পর্কে ইলেকট্রন উনি বিশিষ্ট, ধারণা দেন নাই। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে কি আমরা কি হুম। বলতে পারি যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট, কয়টা ইলেকট্রন বিশিষ্ট? একাধিক। ওকে, তার মানে একাধিক, আমাদের কি ছিল এখানে, একাধিক, একাধিক ইলেকট্রন বিশিষ্ট কার সাথে? একাধিক, একাধিক ইলেকট্রন বিশিষ্ট। হ্যাঁ হুম। একাধিক ইলেকট্রন বিশিষ্ট, একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোথায়, পরমাণুতে না? হ্যাঁ। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে ঘুরবে সেটাকে কোনো ধারণা দেওয়া রয়েছে? না। একাধিক ইলেকট্রন বিশিষ্ট whatever পরমাণুতে কে ঘুরবে, যদি একটা পরমাণুর মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? একটা। অন্য মডেলটা ধারণা দিয়েছে যদি একটা পরমাণুর মধ্যে একটা ইলেকট্রন থাকে, বাট বাস্তবে একাধিক ইলেকট্রন থাকতে পারে না, মানে 10টা 20টা 5টা ইলেকট্রন থাকতে পারে না একটা পরমাণুর মধ্যে। পারে। পারে। তো পরমাণুর মধ্যে যদি একাধিক ইলেকট্রন থাকে, মানে একের অধিক ইলেকট্রন থাকে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন কিভাবে ঘুরবে সেটা কোন ধারণা কি দেওয়া রয়েছে? না। ওকে, তো আমরা এই পেজের মধ্যে জাস্ট এটা কভার করে দিই। পরবর্তী আরেকটা কনসেপ্ট ছিল না, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের কনসেপ্ট। ধরো একটা চার্জিত বস্তু যদি ঘুরতে হ্যাঁ। থাকে, সেটা একসময় শক্তি বিকিরণ করে করে কেন্দ্রের মধ্যে চলে আসে, যাই হোক না কেন। ফ্যানের মধ্যে তো পছন্দ করবি। এ- পরবর্তী পয়েন্ট আমাদের জাস্ট এই 3টা পয়েন্ট আমাদের লিখলেই না। পরবর্তী পয়েন্ট আমাদের কি, ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে সাংঘর্ষিক না? হ্যাঁ। ওকে, জাস্ট এখানে এতটুকু পর্যন্ত লিখে ফেলো। সেটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে সাংঘর্ষিক, কার তত্ত্বের সাথে সাংঘর্ষিক? ম্যাক্সওয়েল তত্ত্বের সাথে সাংঘর্ষিক। ম্যাক্সওয়েলের, ম্যাক্সওয়েলের তত্ত্ব যেন কতটা সঠিক সেটা যদি আমরা যাইতেছি না। ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে সাংঘর্ষিক, আমরা সেই জিনিসটা আশা করি পারবো। 2 নম্বর পয়েন্ট, আমরা এর পরবর্তী যে জিনিসটা দেখছিলাম। আচ্ছা, তার মানে দেখে ওনার সীমাবদ্ধতা কোথায়? উনি কি আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিছে? কার? ম্যাক্সওয়েল। না না, আমরা তো ম্যাক্সওয়েলের সীমাবদ্ধতা আলোচনা করবো না এই চ্যাপ্টারের রাদারফোর্ড। মধ্যে। হ্যাঁ, আকার আকৃতি সম্পর্কে কোনো রাদারফোর্ড। ধারণা দিয়েছেন? না। তো ওই উনার এই জিনিসটাকে সংশোধন কে করতেছেন, উনার এই জাস্ট বলগুলাকে নিয়ে কাজ করতেছেন কে বলতো? বিজ্ঞানী বোর না? হুম। ওকে, নিলস বোর কাজ করতেছেন। তো আমি ওই আমি দিছে দিচ্ছেন যে বুঝে দিয়েছেন কালকে, ওই ইয়াটা একটা বুঝে দিবেন। হ্যাঁ, আমরা আসতেছি ওইখানে। মানে কিভাবে শক্তি স্তরের ইয়ার থেকে হ্যাঁ, এই তো আমরা, মানে এই তো আমরা, কৌণিক নো কৌণিক প্রবলেম, ভরবেগ যেটা আছে এটা একটু বুঝে দিন। এই তো আমরা শুরু করতেছি, ওকে সমস্যা নেই। তারপরে আমরা নিলস বোরের মডেলটা দেখছিলাম না? পিয়াস কি নাম্বারটা?
কোনো সমস্যা নেই। ইয়া ওই ইয়াটা সাফল্য মডেলের 82 নাম্বারটা। ওকে, কোনো সমস্যা নেই, আমরা বোর মডেলটাই আমরা শুরু করতেছি আবার। আমার পরবর্তী বোর মডেলটা কত সালে দেওয়া রয়েছে বলো তো? 1900 1913 সালে। হ্যাঁ, আমাদের 1913 সালে বোর মডেলটা দেওয়া রয়েছে। তো উনি আকার আকৃতি সম্পর্কে ধারণা দিচ্ছেন না, উনি কি বলছেন? উনি নির্দিষ্ট করে বলছেন না যে নিউক্লিয়াসের চারপাশে, কার চারপাশে, ধরে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। হ্যাঁ বা আমি শুরুতেই একই চিত্রটা, তাহলে আমাদের আর সুবিধা হবে। উনি তো শুরুতেই বলে দিচ্ছেন যে নিউক্লিয়াস, ধরে এটা যে আমাদের নিউক্লিয়াস, তার নিউক্লিয়াসের চারদিকে র্যান্ডম বেশ কিছু কক্ষপথ রয়েছে, নির্দিষ্ট কক্ষপথ রয়েছে। হ্যাঁ উনি কি বলছেন? নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট বেশ কিছু কক্ষপথ আছে না? হ্যাঁ এবং উনি বলে দিচ্ছেন না যে নির্দিষ্ট ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি র্যান্ডম হতে হবে না, নির্দিষ্ট রেডিয়াসের হতে হবে। হ্যাঁ এটাকে ধরে যদি R1 এবং এটা যদি হয় আমাদের R2, রেখাগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ এটাকে যদি আমরা R1 এবং এই যে ব্যাসার্ধটা রয়েছে সেটাকে যদি আমরা এখান থেকে R2, তো উনি বলছেন না নিউক্লিয়াসের চারদিকে বেশ কিছু নির্দিষ্ট কক্ষপথ রয়েছে এবং নির্দিষ্ট ব্যাসার্ধের রয়েছে কক্ষপথ রয়েছে না, যাকে কেন্দ্র করে আমাদের হ্যাঁ ইলেকট্রন গুলো করে। তো উনি কি আকার আকৃতিটা ফিক্স করে দিচ্ছেন না বলতো? হ্যাঁ বলতো কথাটা কি লিখবো পরীক্ষার মধ্যে? তুমি তোমার মতন করে লেখো, বইয়ের ভাষাটা ইউজ করার চেষ্টা করিও। নিউক্লিয়াসের চারপাশে ওর চারদিকে, চারপাশে আমাদের নির্দিষ্ট ব্যাসার্ধের না, হুম নির্দিষ্ট ব্যাসার্ধের, ব্যাসার্ধের আমাদের কি নির্দিষ্ট কিছু কক্ষপথ রয়েছে, রাইট? বা ফিক্সড কিছু কক্ষপথ রয়েছে নির্দিষ্ট ব্যাসার্ধের, নির্দিষ্ট কক্ষপথ রয়েছে, বেশ কিছু কক্ষপথ রয়েছে, কক্ষপথ রয়েছে। শুরুতে আমি বেরোম একটা লাইন ছিল যে নিউক্লিয়াসের চারদিকে যে কোনো কক্ষপথে বা যে কোনো দিকে আমাদের ইলেকট্রন ঘুরতে পারে না, রাইট? এই কথাটা তুমি চাইলে লিখতে পারো। এটা যে হ্যাঁ নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের চারদিকে দুটা নিউক্লিয়াস হলো, এখানে ইলেকট্রন ঘুরতে পারবে না, বা এমনি এমনি ইলেকট্রন ঘুরতে পারবে না, এমনি গেল এমনি গেল এমনি গেল এমনি গেল। এটা তো নিউক্লিয়াসের চারপাশে ঘুরে না। সাপোজ তোমাকে আমি বললাম তুমি ঘুরার জন্য, তুমি তো এই বললাম এই মাঠটা অতিক্রম করার জন্য তুমি এদিকে যাইতে পারো, এমনি 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 আসতে পারো না। হ্যাঁ তুমি তারপরে তুমি একটা চক্কর দিয়েছো বা একটা লুপ দিয়েছো, তুমি এমনি গেলা, তুমি আবার এমনি গেলা, এমনি গেলে এমনি তুমি ঘুরে 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 আসতে পারো কি পারো না? পারি। আর এরকম কি সম্ভব নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনের বেলায়? বলতে সম্ভব না। নিউক্লিয়াসের না। চারদিকে যে কোনো দিকে, যে কোনো দিকে ইলেকট্রন ঘুরতে পারে না। নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট ব্যাসার্ধে নির্দিষ্ট কিছু কক্ষপথ আছে, আমি অনেকগুলো কথা এখানে লিখি নাই, জাস্ট শর্ট কথাগুলো লিখতেছি। কক্ষপথ আছে যেখানে আমাদের ইলেকট্রন গুলা ঘুরে, রাইট? হুম ওকে, এই যে কক্ষপথ গুলা রয়েছে, কক্ষপথ গুলার বেশ কিছু নাম দেওয়া রয়েছে, বলো এই নামগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। কক্ষপথ গুলার বেশ কিছু নাম দেওয়া রয়েছে, নামগুলা কি? তুমি চাইলে পরীক্ষার মধ্যে কক্ষপথ গুলার নাম লিখতে পারো, আর স্কিপ করতে পারো। কক্ষপথ গুলার নাম কি বলতো? অরবিট না? হ্যাঁ অরবিট। অথবা কি শেল? শেল না? হ্যাঁ অথবা কি আমাদের বলতো প্রধান শক্তি স্তর না? হ্যাঁ শক্তি স্তর অথবা প্রধান কোয়ান্টাম সংখ্যা কি বলতো? কনডেনশনটা সংখ্যা। একটু মাথায় রাখার চেষ্টা করো, কোয়ান্টাম সংখ্যা। অনেক সময় একে সাধারণত শক্তি স্তরই বলা হয় থাকে, বা সোজা বাংলা শক্তি স্তর। এই কক্ষপথ গুলাকে বা অরবিট কে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয় না? হ্যাঁ এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। তো মাথায় রাখার চেষ্টা করো, তুমি পরীক্ষার হলে যে এগুলো লিখতে হবে বিষয় এরকম না, জাস্ট তুমি একটা পয়েন্ট লিখে দিতে পারো যে নিউক্লিয়াসের চারদিকে যে কোনো দিকে ইলেকট্রন ঘুরতে পারে না, নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট ব্যাসার্ধের নির্দিষ্ট আকারের বেশ কিছু কক্ষপথ রয়েছে, রাইট? নির্দিষ্ট ব্যাসার্ধের, ব্যাসার্ধ হ্যাঁ উল্লেখ করে দিছো মানে তুমি আকৃতি করে দিছো। এবং এগুলা কি বৃত্তাকার কক্ষপথ না? হ্যাঁ নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার নির্দিষ্ট কিছু কক্ষপথ রয়েছে, এখানে আকৃতিটা তো উনি দিয়ে দিয়েছেন আচ্ছা। কক্ষপথ যে বৃত্তাকার হবে এটা কি প্রমাণিত? না, উনি প্রমাণিত। আচ্ছা, মানে প্রমাণিত এটা এই মুহূর্তে ওরা কে বলছেন আপাতত ধরে না প্রায় বৃত্তাকারই। তারপরে বুরের তো মডেল আছে না, কক্ষপথ গুলো সাধারণত বৃত্তাকার হতে পারে অথবা উপবৃত্তাকার হতে পারে। কি বললাম বলতো? বৃত্তাকার প্রবৃত্তাকার। আর উপবৃত্তাকার মিনস, আই মিনস ডিম্বাকার, এটা ডিম্বাকার আকৃতি না? হুম
উপবৃত্তের আকৃতিটা সেম। তুমি যখন ইন্টারমিডিয়েটের ম্যাথমেটিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 6 এটা চ্যাপ্টার রয়েছে কেমিস্ট্রি, এখানে বেশ কিছু টার্মস রয়েছে, সেটা হচ্ছে আমাদের উপবৃত্ত রয়েছে, অধিবৃত্ত রয়েছে, পরাবৃত্ত রয়েছে। বুঝতে পারছো? ওইখান এই তিনটার কনসেপ্টের উপর ভিত্তি করে মানে খুব অনেকের কাছে ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে থাকে। যাই হোক না কেন, এখানে উপবৃত্তের কনসেপ্টটা বিস্তারিত বুঝতে পারবা। হোয়াট এভার, উপবৃত্তের চিত্রটা সাধারণত আকৃতিটা এরকম, রাইট? হুম। তুমি একে উপবৃত্তাকার বলতে পারো অথবা ডিম্বাকার বলতে পারো। কি বলতে পারো? উপবৃত্তাকার, ডিম্বাকার। মানে সেম কথাটাই, উপবৃত্তাকার বা ডিম্বাকার। লাইক ভারত ওর ইন্ডিয়া বর্তমান সময়ে যেভাবে আমাদেরকে, যাই হোক না কেন, তো উপবৃত্তাকার ডিম্বাকার। তো উনি কি বলছেন? অনলি বৃত্তাকার বলছেন, তার মানে উপবৃত্তাকার বলেন নাই, এটা ওনার একটা সীমাবদ্ধতা না? হুম। আমরা ওনার সীমাবদ্ধতার মধ্যে দেখার চেষ্টা করবো যে উনি উপবৃত্তাকার বলেন নাই। তো এক নাম্বার পয়েন্টটা কি ছিল? নিউক্লিয়াসের চারদিকে কি যে কোনো কক্ষপথে ইলেকট্রন ঘুরতে পারে? হ্যাঁ। না। নিউক্লিয়াসের চারদিকে যে কোনো কক্ষপথে বা যে কোনো দিকে ইলেকট্রন, আমার সাথে সাথে বলো, নিউক্লিয়াসের চারদিকে যে কোনো দিকে ইলেকট্রন ঘুরতে পারে? কক্ষপথে ঘুরতে পারে না? সরি, নিউক্লিয়াসের চারদিকে, কক্ষপথে ঘুরতে পারে। অবশ্যই নিউক্লিয়াসের চারদিকে যে কোনো দিকে ইলেকট্রন ঘুরতে পারে না, রাইট? হ্যাঁ, আপনি তো কক্ষপথে হ্যাঁ, বলছিলেন, সেজন্য বাট আমি হ্যাঁ নিউক্লিয়াসের বলছিলাম। চারদিকে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার নির্দিষ্ট কক্ষপথ আছে, যার মধ্যে দিয়ে কি করে আমাদের ইলেকট্রন ঘুরে, রাইট? হ্যাঁ। জাস্ট তুমি এই লাইনটাই লিখে দিলে হবে। আর আমরা আরো এক্সট্রা কিছু ইনফরমেশন জানার চেষ্টা করি যে কক্ষপথ কি আমরা কি বলতে পারি? অরবিট বলতে পারি, শেল বলতে পারি, শক্তি স্তর বলতে পারি, প্রধান শক্তি স্তর বলতে পারি, প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে পারি, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। কোনো কি অ্যাকশন থাকলে প্লিজ বলো। না। আমরা পরবর্তী স্থানে সিম্পলি এই প্রধান কোয়ান্টাম সংখ্যা না বললে, আর প্রধান শক্তি স্তর না বলে এন দ্বারা প্রকাশ করবো। তুমি বাই ডিফল্ট ধরে নিও এটাকে আমরা শেল বলতেছি অথবা অরবিট বলতেছি অথবা কক্ষপথ বলতেছি। ওকে। ওকে, 2 নম্বর পয়েন্টটা আমাদের কি ছিল বলো তো? ওকে, সেটা আমাদের কৌণিক ভরবেগের মান ছিল না। আমরা দেখছিলাম যে আসলে ভরবেগ জিনিসটা কি, আমরা ফিজিক্সের একটা কনসেপ্ট দেখছিলাম যে ভরবেগ মানে কি বলতো? ভর এবং বেগের গুণফল। ভর ইন্টু বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরকে প্রকাশ করা হয় সাধারণত এম দ্বারা, বেগকে প্রকাশ করা হয় সাধারণত এম বি দ্বারা। সাপোজ একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা এখান থেকে করে ফেলি, তোমার ভর হচ্ছে 5 কেজি, তোমার ভরের মান হচ্ছে 5 কেজি, এবং তোমার ভেলোসিটি, ভেলোসিটি বা বেগ হচ্ছে আমাদের সাপোজ বললাম 2 ms ইনভার্স 1। তোমার ভরবেগের মান কত? সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয় ভরবেগকে, পি সমান এম বি পি। আমরা ফিজিক্স এগুলো দেখার চেষ্টা করবো। এম এর মান কত? 5 × 2 না, সমান 10, রাইট? হুম। কেজি ms ইনভার্স 1, সেটা হ্যাঁ। ভরবেগের মান না? হ্যাঁ। আচ্ছা, এখানে বেগ দ্বারা সাধারণত আমরা রৈখিক বেগকে আমরা লিনিয়ারলি ধরলাম, আমরা এই বরাবর যাচ্ছি সেটা বুঝাচ্ছি না, রৈখিক বেগকে তো বুঝে গেছি। এবার তুমি চিন্তা করো, কোনো কারণে, কোনো কারণে তুমি কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছো। কি কোন কক্ষপথে ঘুরতেছো? বৃত্তাকার। ওকে, আমরা তো প্রিভিয়াস দিনে একটা কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা বলছিলাম যে আসলে কেন্দ্রমুখী বলকে আমি এখানে আর আলোচনা নাই করি। আচ্ছা, তোমাকে বলে দিই এখান থেকে একটা কথা। আমাদের রাদারফোর্ডের মডেলে কেন্দ্রমুখী বলের যোগান কে দিয়েছিল বলতো? আকর্ষণ বল প্লাস পজিটিভ কোনটা? চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যকার আকর্ষণ বল। আই থিঙ্ক পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যে যদি আকর্ষণ বল হয়, সেটা তোমাকে বলতে হবে না। আকর্ষণ বল কেন্দ্রমুখী বলের যোগান দেয় না? হ্যাঁ। ওকে, কেন্দ্রমুখী বলের যোগান দেয়, কেন্দ্রমুখী বলের সাপ্লাই দেয়। হোয়াটএভার। তো তুমি কোনো কারণে যদি বৃত্তাকার কক্ষপথে বৃত্তরের কোনো স্থানের মধ্যে ঘুরো, তখন তোমার এই বেগটাকে আমরা সাধারণত কোন ধরনের বেগ বলে থাকি? কৌণিক বেগ বলে থাকি না? হ্যাঁ। কৌণিক বেগ। তখনও তোমার একটা ত্বরণ থাকবে না, ওই ত্বরণকে আমরা কি বলে থাকি? কৌণিক ত্বরণ না? তখনও তোমার একটা মন্দন থাকবে, সেই মন্দনটাকে আমরা কি বলে থাকি? কৌণিক মন্দন বলি না? হ্যাঁ। জাস্ট আমরা কৌণিক কথাটা জাস্ট একটু নিয়ে আসার চেষ্টা করি। তো এই কৌণিক বেগকে সাধারণত প্রকাশ করা হয় থাকে খুব সম্ভবত ওমেগা দ্বারা। কি দ্বারা? ওমেগা। আচ্ছা, সে যে বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথের একটা ব্যাসার্ধ রয়েছে না? হ্যাঁ। ব্যাসার্ধের নাম দিলাম আমরা আর। তার রৈখিক বেগটা, এটা তো কৌণিক বেগ হচ্ছে ওমেগা, আর রৈখিক যে ভেলোসিটি রয়েছে সেটা হচ্ছে আমাদের বি। কৌণিক বেগের মান হচ্ছে ওমেগা সমান বি। আর আমরা ফিজিক্সের মধ্যে আরো ডিপলি যাওয়ার চেষ্টা করব। আপাতত তুমি মাথায় রেখে চেষ্টা করো যে ওমেগা সমান বি, আর এখানে ভেক্টর রাশির কনসেপ্ট, স্কেলার রাশির কনসেপ্ট, ফিক্সন ম্যাক্সিমাম জিনিসগুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো। শিওর? হুম। তার মানে বলো তো, আমরা এই মুহূর্তে ভরবেগকে ভরবেগ না বলে কি আমরা কৌণিক ভরবেগ বলবো না?
হ্যাঁ। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। বলো তো তাহলে কৌণিক ভরবেগের মান কত হবে? এম ওমেগা না, ভর ইন্টু বেগের গুণফল না? বুঝো নাই না? না। দেখো, আমাদের ভরবেগ মানে কি? ভর এবং এখানে আমাদের কৌণিক ভরবেগ নিয়ে যেহেতু আমরা আলোচনা করতেছি, তাহলে আমাদেরকে কৌণিক ভরবেগ কি হবে? ভর তো আমাদের কোনো চেঞ্জ না, ভরকে তো আমরা কৌণিক ভর কখনো বলবো না। আমরা কি এখানে কি বলবো না যে ভর ইন্টু কৌণিক, ভর ইন্টু কৌণিক বেগ কি আমাদের বলা উচিত না? হ্যাঁ। যেহেতু কৌণিক ভরবেগ আলোচনা করতেছি, ভর ইন্টু কৌণিক ভরবেগ, কৌণিক বেগ বলা উচিত না? হুম। ভরকে তোকে প্রকাশ করতেছি আমরা এম দ্বারা, আর কৌণিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? ওমেগা দ্বারা না? হুম। হ্যালো, হ্যাঁ। দেখো আমরা ভরকে কি দ্বারা প্রকাশ করতেছি? ভরকে এম দ্বারা প্রকাশ করতেছি না? হ্যাঁ। আর কৌণিক বেগকে কি দ্বারা প্রকাশ করতেছি? ওমেগা দ্বারা না? হ্যাঁ। তাহলে ওমেগার মান আবার কত? এ ওমেগার মান আবার কত? বি আর না, বলো তো বি আর না? কেন? আপাতত মাথায় রাখার চেষ্টা করো, জাস্ট এটার ফর্মুলা আপাতত মাথায় রাখার চেষ্টা করো, আমরা ফিজিক্সে আলোচনা করবো, দিস ইজ নট কেমিস্ট্রি কনসেপ্ট। ওকে, বি আর কোনো কি অ্যাকশন আছে বলো তো? না। তুমি যে এত পর্যন্ত আমি কি আলোচনা করলাম, কিছু যদি বুঝতে না পারো সব স্কিপ করো, স্পিক বাদ দিয়ে মাথায় রাখার চেষ্টা করো যে কৌণিক ভরবেগের ফর্মুলা হচ্ছে এম বি আর। কি বললাম? কৌণিক ভরবেগের ফর্মুলা এম। হলো তোমাদের এম বি আর। আর কিছু এখানে লেখার দরকার নাই, সবগুলো বাদ দিয়ে তুমি লিখে ফেলো যে কৌণিক ভরবেগ সমান হচ্ছে আমাদের এম বি আর। কোয়েকশন আছে? হুম। না। সেটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের মান, কৌণিক ভরবেগ। একটা ম্যাথ করে ফেলি আসো আমরা এখান থেকে ফিজিক্সে। ওকে, তুমি ম্যাথটা বলো তো। 2 মিটার ব্যাসার্ধের, কি বললাম? 2 মিটার ব্যাসার্ধের। ব্যাসার্ধের বাংলাদেশ যদি কোনো কারণে ভুল হতে গিয়ে, এর জন্য দুঃখিত, হোয়াট এভার। 2 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার কক্ষপথে, কি বললাম বলো তো? একটা বৃত্তাকার কক্ষপথে, একটা বৃত্তাকার রাস্তায়, একটা বৃত্তাকার পথে, প্রশ্ন চাইলে তুমি লিখে ফেলতে পারো, বৃত্তাকার পথে 2 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে। ওকে, এবার বলতে পারি আমরা 2 মিটার ব্যাসার্ধের একটা 5 ms ইনভার্স 1 বেগে 10 কেজি বরের, 10 কেজি বরের একটা বস্তু, একটা বস্তু ঘুরতেছে বা যাচ্ছে বা দৌড়াচ্ছে। 10 কেজি বরের একটা বস্তু মুভ করতেছে সোজা বাংলায়, বা ঘুরতেছে, whatever, ঘুরতেছে। প্রশ্ন হচ্ছে তার কৌণিক ভরবেগের মান কত? একটু ফাস্ট বলো তো আমাকে, খুব দ্রুত আনসার। প্রশ্ন যদি নাও লিখে থাকো এবার স্কিপ করে যাও। তুমি আমাকে কৌণিক ভরবেগের মানটা বলো। এখানে ব্যাসার্ধ কত? 2 মিটার ব্যাসার্ধ শুরুতেই বলে দিচ্ছি, 2 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার আচ্ছা। প্রতি 5 ms শর্ট বেগে কৌণিক ভরবেগের ফর্মুলা কি? দাঁড়ান। আমাদের কৌণিক ভরবেগ সমান কি দাঁড়ায় 20 বলতো? 20 কৌণিক ভরবেগ। আমাদের কৌণিক ভরবেগের ফর্মুলা কি দাঁড়ায়? কৌণিক ভরবেগ সমান এম বি আর না? হুম। এম, ভাই এটা 3 কেজি দিছেন না? দিয়েছেন দে। কি দিছি বলো? 10। 10 কেজি দিছেন না? হ্যাঁ 10 কেজি দিছি। তাহলে এম এর মান কত আমাদের? 10 না? তো এটা করছো ফর্মুলা কি 100। তোমার? আমি তোমার জন্য ওয়েট করতেছি, দ্রুত করে ফেলো। আগে ফর্মুলাটা লেখো, এম বি আরটা লেখো, খাতার মধ্যে এম বি আর লেখো, কৌণিক ভরবেগ দিয়ে এম বি আর লেখো। 100 হবে। ওকে, 10 আমাদের বি এর মান হচ্ছে কত? 5 × 2, সেটা হচ্ছে আমাদের 100। ওকে, ঠিক আছে, 2 পর্যন্ত। হুম। নাইস। ম্যাম ইয়াটা কি হবে? হ্যাঁ 100ই আমাদের আনসার, 100ই আসছে। একক। বুঝা গেছে এই জিনিসটা?
ভাইয়া এককটা কি হবে একক? হ্যাঁ, এককটা কি বলো? তুমি এখানে এম এর একক কত? কেজি না? হ্যাঁ, বি এর একক কত? বি এমএস এর আগে হচ্ছে বর্তমানে এমএস ইউনিভার্স। আর একক কি বলতো? আর এর একক হচ্ছে যে আর কি ব্যাসার্ধ। আর সেন্টিমিটার। মিটার না? আর তো হুম। এটা দূরত্ব, রাইট? হ্যাঁ, তাহলে কি হবে? কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স ওয়ান। অনেক সময় খুব সময় থেকে রেডিয়ান পার সেকেন্ড বলা হয় থাকে, আমরা আলোচনা করার চেষ্টা করবো, বাট তুমি এই মুহূর্তে এই এককটা দিয়ে দিতে পারো সবার লাস্টে। ওকে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে? এখানে মিটারের মধ্যে স্কোয়ার অর্গানাইজেশন। ওকে, এখানে দুইটা মিটার আছে না? এই যে কয়েকটা মিটার আর এই দিকে এখানে একটা মিটার। হ্যাঁ, মিটার মিটার যদি গুণ করি তাহলে মিটার স্কোয়ার হয়ে যাচ্ছে না? এরকম করে একসাথে দিতে হবে। হ্যাঁ, এরকম একসাথে দিয়ে দিও, সমস্যা নেই। বুঝা গেছে? হুম। কোনো কি অ্যাকশন? না। আচ্ছা, আমরা এই কৌণিক ভরবেগ নিয়ে এগুলো তো আমরা মাত্র আলোচনা করিনি, জাস্ট তোমাকে একটা কনসেপ্ট আমরা ফিজিক্স থেকে নিয়ে আসছি। ফিজিক্সের খুব সম্ভবত আমরা মাত্র একটা চ্যাপ্টার কভার করেছি, সেটা ছিল আমাদের স্থির তড়িৎ। এবং আমরা এখানে ভরবেগ, ভরবেগ বলো বেগ বলো, এখান থেকে তো আমরা একদম কত অ্যাডভান্স কনসেপ্ট রয়েছে সেগুলা আমি তোমাকে যাওয়ার চেষ্টা করবো, তখন হয়তো এখান থেকে কোনো কি অ্যাকশন আসবে না, হোয়াট এভার আসবে আমাদের। আমরা আলোচনা করি, আমরা ভুরের 1 নাম্বার মডেল নিয়ে আলোচনা করতেছিলাম, সরি বুর মডেল নিয়ে আলোচনা করতেছিলাম। এখান থেকে 1 নাম্বার পয়েন্ট দেখলাম যে আমাদের নিউক্লিয়াসের চারদিকে যে কোনো কক্ষপথে আমাদের ইলেকট্রন ঘুরতে পারবে না, নির্দিষ্ট কিছু কক্ষপথ রয়েছে, নির্দিষ্ট ব্যাসার্ধের বেশ কিছু কক্ষপথ রয়েছে। আহ এবং আকৃতিতে তারা বলে দিচ্ছে বৃত্তাকার। নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার নির্দিষ্ট কিছু কক্ষপথ রয়েছে যাদের মধ্যে দিয়ে সাধারণত ইলেকট্রনটা ঘুরে। এলা আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতেছি ভাই এখন। ওকে, বৃত্তাকার আমার নির্দিষ্ট কিছু কক্ষপথ রয়েছে যাদের মধ্যে দিয়ে ইলেকট্রন সাধারণত ঘুরে। এই কক্ষপথগুলোর নাম হচ্ছে সাধারণত আমাদের অরবিট, শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা যা কেন্দ্রে প্রকাশ করা। আমরা 1 নাম্বার পয়েন্টে সেটা দেখছিলাম। এবার আসো আমাদের 2 নাম্বার পয়েন্ট আমাদের কি বলছে। 2 নাম্বার পয়েন্ট নিউক্লিয়াস। সাপোজ চিন্তা করো উনি হচ্ছে ফিজিক্সের একটা স্টুডেন্ট, ধরে নিতে পারবা ফিজিক্স সম্পর্কে আইডিয়া ছিল। তো এটা যদি হয় আমাদের একটা পরমাণু, এবং এটা যদি আমাদের একটা নিউক্লিয়াস, ইলেকট্রন যে ঘুরতেছে, ইলেকট্রন একটা বর আছে না বলতো? হ্যাঁ, এবং ইলেকট্রন যদি যেহেতু ঘুরতেছে দেখছো তার একটা বেগ থাকবে, রাইট? হ্যাঁ। ইলেকট্রনের তো একটা বর আছে, বলতো ইলেকট্রনের বরটা কত? ইলেকট্রনের ভর শূন্য, ইয়া 9 শূন্য পয়েন্ট হবে। শূন্য কেন? আচ্ছা আমরা আচ্ছা, পরে, নাইন। আচ্ছা আমরা পরে আসতেছি, যাবো। মিনিমাম তো একটা টেন একটা বর তো আছে না? হ্যাঁ, মিনিমাম একটা বর আছে না তার? ইলেকট্রনের বর আছে না? হ্যাঁ, ওকে। হ্যাঁ। এবং চিন্তা করো, সে যেহেতু এখান থেকে নির্দিষ্ট ব্যাসার্ধ যেহেতু আমরা বলেছি, তার মানে কি একটা ব্যাসার্ধ আছে না? ব্যাসার্ধ আছে না একটা? হ্যাঁ, আমরা তো শুরুতেই বলে ফেলছি, আমরা ধরলাম ব্যাসার্ধের নাম ধরলাম আমরা আর। এবং তার একটা বর রয়েছে, তার একটা ভেলোসিটি রয়েছে না? হ্যাঁ। ভেলোসিটি রয়েছে। তো এখান থেকে চাইলে কি আমরা কৌণিক ভরবেগ বের করতে পারি কি পারি না? পারি। তাহলে কৌণিক ভরবেগ কি হবে বলতো? তুমি লিখে ফেলতে পারো, কৌণিক ভরবেগ কি হবে বলতো? কৌণিক ভরবেগ সমান এম। এম্বিয়ার না? হ্যাঁ, বাট উনি এম্বিয়ার আমরা সাধারণত এভাবে বের করবো না, উনি বলছেন এম্বিয়ার সমান হচ্ছে N/2 পাই। কি বলছেন? এর ফার্স্ট দেখো, কৌণিক ভরবেগ সমান এম্বিয়ার দ্বারা প্রকাশ করা যায় না এখানে। এম্বিয়ার এর সাধারণত এই চ্যাপ্টারে আমাদের এম্বিয়ার এর এত বেশি কাজ নাই। কৌণিক ভরবেগ দিয়ে তুমি কমা দিয়ে দিও, যে এম্বিয়ার দিও, এম্বিয়ার সমান হচ্ছে NH/2 পাই। হ্যালো, হ্যাঁ, বোঝা যাচ্ছে এই কথাটা? হ্যাঁ। জাস্ট উনি এই ফর্মুলাটা ওনার মতন বলছে যে কৌণিক ভরবেগ কি হবে, কৌণিক ভরবেগ হবে, কৌণিক ভরবেগ সমান হচ্ছে NH/2 পাই। তুমি চাইলে এখান থেকে এনবিআরটাকে কেটে দিতে পারো, এটা আমাদের কাজে লাগবে না। তারপর আমরা ম্যাথটা দেখার চেষ্টা করবো, আপাতত মাথায় রাখার চেষ্টা করো এখানে এন এর পরিচয় কি? না, এন দ্বারা কি মানে বোঝাচ্ছি এদিক দিয়ে বলো? এটা দিয়ে বের করলে কি আসবে, বেশি করলে কি আসবে না? হ্যাঁ, একই মান আসবে, একই মান আসবে, বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কেমিস্ট্রির মধ্যে আমরা এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করবো। তারপর দুইটা ফর্মুলা ইনক্লুড করে আমরা একটা ম্যাথ করার চেষ্টা করবো, একটা না অনেকগুলোই ম্যাথ করবো। তো বলতো এখানে এন দ্বারা কি বোঝাচ্ছি আমরা বলতো?
কোথায়? এই যে এখানে এন রয়েছে and এখানে। the বলো। ইয়া ইয়া ওটা কক্ষপথের সংখ্যা। হ্যাঁ, প্রধান কোয়ান্টাম সংখ্যা না, হুম, প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওকে, প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা টার্মটা ইউজ করার চেষ্টা করে, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর সংখ্যা, মানে শক্তি স্তর সংখ্যা বা আমাদের শেল সংখ্যা। যদি আমাদের এক নাম্বার ধরো, ধরো এখানে আমাদের এটা হচ্ছে নিউক্লিয়াস। ধরো এখানে বলো তো এইটাকে এদের মান কত এখানে বলো তো, 1 না? হ্যাঁ, এন এর মান হচ্ছে আমাদের এখানে 1। বলো তো এখানে এন এর মান কত? and এর মান হচ্ছে 2। ওকে, এন এর মান সিম্পলি 2। এন এর মান 2। আচ্ছা, এরকম জাস্ট আমাদের চলতে থাকবে। পাই এর মান তো আমরা জানি, বলতো এখানে এইচ এর মান কি? এইচ এর মান এইচ হচ্ছে 6.63 ইন্টু 10^-34 মাইনাস খুব সম্ভবত 34 ছিল, রাইট? 35। হ্যাঁ, ওকে, তার মানে বলতো 2 নম্বর মডেলটা কি বলবা, জাস্ট লিখে ফেলবা যে বোরের মডেল অনুযায়ী কৌণিক ভরবেগ এমবিআর সমান হচ্ছে NH/2 পাই, যেখানে এইচ এর মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻⁻34। বোঝা গেছে? হ্যাঁ, মিনিমাম কোনো কি অ্যাকশন আছে? না, ওকে, আচ্ছা আমরা তারপরে এখানে, আমি কি এখান থেকে আরো রিপিট আরো বলবো না, এখান থেকে এই মুহূর্তে একটু স্কিপ করবো, আমরা ম্যাথের সময় আরো দেখার চেষ্টা করবো। সোজা হিসাব, 1 নম্বর পয়েন্ট বলছে, 2 নম্বর পয়েন্ট বলছে যে কৌণিক ভরবেগের মান হচ্ছে এমবিআর সমান NH/2। NH/2 জাস্ট আর কোনো কথা পাই। লিখতে দিচ্ছি না তোমাকে, আমরা ম্যাথ বাদ বাকি জিনিসগুলো আমরা ম্যাথ মানে ম্যাথ করতে গিয়ে দেখার চেষ্টা করবো। দেখো, আমাদের খুব সম্ভবত 5 মিনিটের মধ্যে এই রেকর্ডটা বন্ধ হয়ে যাবে। আহ আচ্ছা, এরপর আমরা আমাদের সেশন শুরু করবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের, দেখো আমরা তোমাকে গতদিন এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম যে সাপোজ কথার কথা চিন্তা করো, এটা চিন্তা করো আমাদের একটা ফার্স্ট বিল্ডিং অর সেকেন্ড বিল্ডিং বা ফ্লোর হিসাবে। এটা যদি হয় আমাদের ফার্স্ট ফ্লোর বা একতলা, যাই বলো না কেন, এটা যদি আমাদের 2 তলা, এটা যদি আমাদের 3 তলা, এরকম যদি চলতে থাকে, আমি বলছিলাম যে এখানে যে মানুষগুলো রয়েছে 5 তলা, এবং বললাম এখানে 3 তলার বেশ কিছু মানুষ রয়েছে, বলতো কাদের টাকা পয়সা বেশি? হুম, কাদের টাকা পয়সা বেশি? 3 তলা মানুষের। 3 তলার মানুষ। টাকা পয়সা মিনস মানে কি, আমাদের এনার্জির মানও বেশি, এনার্জি ই বেশি দিয়ে দিলাম, ই বেশি। এবং এখানে এখানে একটা সূত্র বলো। এখানে একটা সূত্র এখানে একটা সূত্র দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই আচ্ছা, আমরা সূত্র সূত্রগুলো অনুযায়ী আলোচনা করতেছি, দাঁড়াও, সূত্রগুলো আলোচনা করতেছি। আমরা গতদিনের কনসেপ্টটা চেষ্টা করলাম, আমার রিভিশন দিতেছি। দেখো তো, যদি ফার্স্ট তালা থেকে 4 তলায় যেতে হয় তাহলে কি হবে, তার শক্তির প্রয়োজন হবে না, আর তারা কি অ্যাকসেপ্ট করবে, বলবে ভাই তোমার শক্তি কম, মানে তোমার টাকা পয়সা কম, তোমাদের সাথে আমরা মিশতে চাইতেছি না। তার মানে কি, ওকে এনার্জি নিতে হচ্ছে না, শক্তি শোষণ করতে হবে না। হ্যাঁ, ওকে, চিন্তা করো, সে 4 তলা থেকে আসতে চাইতেছে ফার্স্ট তালায়, তখন কি ফার্স্ট তালার মানুষ ওকে অ্যাকসেপ্ট করবে, বলবে ভাই আমাদের অ্যাকসেপ্ট করবো না, তোমার টাকা যেহেতু বেশি রয়েছে আমাদের সাথে ম্যাচ করবে না। সে কি করবে, বলবে কোনো কি উপায় নাই, বলবে উপায় একটাই আছে, তোমার যে এক্সট্রা শক্তি রয়েছে আমাদের, এই শক্তিটাকে ত্যাগ করতে হবে না। হ্যাঁ, মানে এক্সট্রা যে শক্তি রয়েছে সেই শক্তিটাকে আমাদের কি করতে হবে, বিকিরণ করতে হবে। বিকিরণ অথবা ত্যাগ করতে হবে। বিকিরণ মানে হচ্ছে আমাদের ত্যাগ করা। সেম কনসেপ্টে যদি আমি এখানে গোলাকার ভাবে ড্র করার চেষ্টা করি, বলতো এটা যদি আমাদের 1 নম্বর শক্তি স্তর, এটা যদি আমাদের 2 নম্বর শক্তি স্তর, আমরা ফর্মুলা গুলা কি হচ্ছে সেটাও আমরা দেখতেছি, এটা নিয়ে চিন্তা করি না। Just আপাতত ওর বুরের মোড়েটা একটু দেখার চেষ্টা করি। তো বলতো এখানে একটা ইলেকট্রন রয়েছে আর এখানে একটা ইলেকট্রন রয়েছে, বলতো কোন ইলেকট্রনের শক্তি বেশি, 1 নম্বর শক্তি স্তরে থাকা না 3 নম্বর শক্তি স্তরে থাকা ইলেকট্রনের শক্তি বেশি? 3 নম্বরের। 3 নম্বরে। তো 3 নম্বর শক্তি ইলেকট্রন যদি আমাদের 1 নম্বর শক্তি স্তরে আসতে চায় তাহলে তাকে কি করতে হবে, শক্তি বিকিরণ করতে হবে না? হ্যাঁ, শক্তি বিকিরণ করতে হবে, বিকিরণ। অথবা চিন্তা করো 2 নম্বর 1 নম্বর শক্তি স্তরে থাকা ইলেকট্রনটা যদি 2 নম্বর 3 নম্বর শক্তি স্তরে যেতে চায়, তাকে তাকে কি করতে হবে, শক্তি এক্সট্রা শক্তি প্রয়োজন না? হ্যাঁ, তখন তাকে কি করতে হবে, শক্তি শোষণ করতে হবে না? হ্যাঁ, ওকে, যদি আমাদের সেম শক্তি স্তরে থাকে তারা কি শক্তি শোষণ করবে অথবা বিকিরণ করবে, কিছু কি করবে একই শক্তি স্তরে থাকা অবস্থায়? না, তার মানে কি, ওনার মডেলটা কি ছিল বলতো, যখন আমাদের একই শক্তি স্তরে থাকবে তখন শক্তি শোষণ করবে না, অথবা 3 নম্বর মডেলটা কি ছিল বলতো, 3 নম্বর মতবাদটা, একই শক্তি স্তরে এখানে থাকবে। আমি কি বলো। বলতে শুনুন একটু। ও যদি একই দ্বিতীয় শক্তি স্তরে কক্ষপথ
থাকলে শক্তি শোষণও করবে না বা বিকিরণও করবে না, রাইট? বা নেওয়া কথা শুনতেছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। না বলতেছি যে হ্যাঁ, দ্বিতীয় কক্ষপথে তখন কি হবে? বলো বলো দ্বিতীয়। কক্ষপথ থাকলে তখন কি হবে? না, দ্বিতীয় পরিবর্তন হবে কক্ষকে না না? জাস্ট এই মুহূর্তে আমরা জাস্ট এমনি ফাঁকা রাখছি, আর কিছুই না। আমরা দ্বিতীয় কক্ষ বুঝতে এমনি ফাঁকা রাখছি। দেখেন না ওখানে থাকলে তখন কি হবে? এটা কি ওটাতে হবে না, কোথায়? মানে শক্তি শোষণ করবে না, বিকিরণও করবে না। যদি দ্বিতীয় শক্তি স্তরে থাকে, ধর এই শক্তি স্তরে সে আছে, সে যখন এই শক্তি স্তরে আছে, তার কি শক্তি লাগতেছে বা ত্যাগ করার প্রয়োজন হচ্ছে? তার তো শক্তি লাগতেছে না বা ত্যাগ করার প্রয়োজন হইতেছে না। সে ত্যাগও করবে না, বিকিরণও করবে না। মানে ত্যাগও করবে না অথবা শোষণও করবে না, বিকিরণও করবে না মানে শোষণও করবে না, তার কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ। সে এক্সট্রা কষ্ট করার দরকার কি? যেমন ত্যাগ করতে তো তার এক্সট্রা পরিশ্রম করতে হচ্ছে। বিকিরণ, সাপোজ একজন মানুষ ত্যাগ করতে তার পরিশ্রম করতে হচ্ছে, সে কেন করবে? আমি যেখানে আছি আমার সেখানেই ভালো, আমার কিছুই লাগতেছে না, সে করবে না। মানে তার মানে কি, যখন আমাদের নিম্ন শক্তি স্তর থেকে, এটা হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তর এবং সেটা আমাদের উচ্চ শক্তি স্তর না? হুম। যখন আমাদের বন্ধ হয়ে যাবে, এখনই বন্ধ হয়ে যাবে, নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তি কি করে? শোষণ করে না? হ্যাঁ, শোষণ করে। আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন শক্তি কি করে? বিকিরণ করে, রাইট? বিকিরণ করে। আমরা কি এই জিনিসটা হ্যাঁ। বুঝতে পারছি বলো তো? হ্যাঁ। আমাদের পরবর্তী কনসেপ্টে, আমরা পরবর্তী পার্টে বা নেক্সট পার্টের মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। আমাদের নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তি শোষণ করে। উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে, তখন শক্তি আমাদের বিকিরণ করে। একই শক্তি স্তরে থাকা অবস্থায় শক্তি শোষণ করে না, বিকিরণ করে না। এটা ছিল আমাদের বইয়ের মডেল। আমরা জাস্ট এত পর্যন্ত লিখলেই আমাদের এনাফ। ওকে।